বিয়ের পর শাশুড়ির দায়িত্বে আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাই আমি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ১৫ দিনের মাথায় আমার বিয়ে হয়ে যায়। নতুন পরিবার আর সংসার জীবনের পড়াশোনার সাথে আমার সম্পর্কের কোনো মিল রেখা পাবো কিনা তা আমার জানা ছিল না। আমার স্বামী পড়াশোনা শেষ করে বেশ ভালো একটা চাকরিতে আছে। নতুন, নতুন বিয়ের পর কয়েকজনের আত্মীয়ের বাড়ি আমাদের নিমন্ত্রণে যেতে হয়। আমার শাশুড়ি সহ আমরা সবাই যাই। ওই দিনের নিমন্ত্রণ ছিল আমার শ্বশুরের বন্ধুর বাড়িতে। যদিও আমার শ্বশুর বেঁচে নেই, তবুও আত্মীয় সম্পর্ক বেশ ভালোই রয়ে গেছে। সেখানে যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি কেমন যেন বসে আছেন এক কোণায়। আমিও বেশ অবাক হলাম। ওই আত্মীয়র বাড়িতে সবাই উচ্চ শিক্ষিত। ছেলে সহ ছেলের বউরা ভালো ভালো জবে নিয়োজিত। এমনকি কেউ কেউ পিএইচডিও করেছেন। আমার শ্বশুরও সরকারি চাকরিজীবী ছিলেন। টেবিলে খাওয়ার সময় ওই আন্টি এরকম ঠাট্টা করেই বলেন, "শাহানা, নিজের মতোই একজন ছেলের বউ নিয়ে এসেছো।" এই কথাটার অর্থ ঠিকঠাক কেউ ধরতে না পারলেও আমার শাশুড়ি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পরদিনে মা আমাকে কোচিংয়ে অ্যাডমিশন করাবেন বলে সায়েমের সাথে কথা বলেন। সায়েম এসব বিষয়ে তেমন মাথা ব্যথা নেই, কেমন জানি গা ছাড়া স্বভাব। আমি এই কয়েকদিনে লক্ষ্য করেছি ওর মাঝে কেয়ারিং বিষয়টার বেশ অভাব। ঘরের বেশ অর্ধেক দায়িত্ব নিজে নিয়ে আমার হাতে তুলে দেন বই। আমার কাছে কেমন যেন স্বপ্ন মনে হতো, কারণ আশেপাশের অনেক কথা শুনেছি, পারিবারিক ঝামেলা শুনেছি। বেশিরভাগ বউ শাশুড়ির মধ্যে কিংবা বউর পড়াশোনা চাকরি নিয়ে পারিবারিক কলহ হতো। হাতে গোনা কয়জন ছাড়া ভালো সম্পর্ক নেই তেমন বউ শাশুড়ির। কিন্তু আমার বেলায় যেন প্রকৃতি আমাকে সর্বস্ব দিয়ে সাহায্য করলো। সেই দিন মা চোখের জল ফেলতে ফেলতে বললেন, উনি যখন ঘরে নতুন বউ হয়ে আসেন তখন এসব কিছুই পাননি। বরং শুনতে হয়েছিল আমরা কি পড়ালেখা না করে জীবন পার করিনি। বাচ্চা সামলানো, ঘর দুয়ারের কাজই হলো মেয়ে মানুষের কাজ, ঘরের বউয়ের কাজ। জানিস মা, আমার স্বামীর সাথে যখন কোথাও যেতাম নিজেকে খুব ছোট মনে হতো। এত শিক্ষিত মানুষের ভিড়ে আমার নিজেকে কেমন যেন বেমানান লাগতো। আমার স্বামী একটু শান্ত নিরীহ ধরনের মানুষ ছিল। কারো সাথেও না পাচেও নাই, কারো কথা কানেও নেন না। ওনার সংসারী বউ দরকার ছিল, আমি তেমনি পড়ালেখা যাচাই করার খুব দরকার মনে করেনি। আজও যখন বহুদিন পর নিজের ক্ষতের কথা মনে করিয়ে দিল কেউ, আবার কেন যেন নিজের জায়গায় তোকে আবিষ্কার করলাম। আমার মতো যেন আমার ঘরের কোনো মেয়েকে কথা শুনতে না হয়। আমি 5 অবধি পড়ালেখা করেছি ঠিক, তবে ভালো খারাপ ন্যায় অন্যায় ভালো বুঝি। আমি সারা জীবন যেভাবে জীবন কাটিয়েছি ঠিক সেইভাবেই কেন আমার ঘরের বউকে পার করতে হবে? আমি পড়ালেখা করিনি বলি কি আমার ঘরের বউরা করবে না? সংসার সামলাতে হবে জানি, তাই বলে নিজেকে একদম পিষে ফেলেও নয় বটেও। যতবার আমার শাশুড়ি মানে সাইমের মায়ের কাছে এসব শুনেছি, ততই একটা মেয়ে হয়েও একজন মানুষ হওয়ার তাগিদ জেগেছিল মনে, কিন্তু পারিনি। প্রকৃতি অনুকূলে ছিল না আমার। আমার সাথে ঘটে যাওয়া কিছু আর কারোর সাথে যেন না হয় সেটাই চাই সবসময়। চিন্তাধারা পাল্টানোটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যার যার জায়গা থেকে সেটা করতে হবে। মায়ের কথাগুলো শুনে মনের মাঝে যেন একটা নতুন সাহস পাই। খুব বেশি ভালো ছাত্রী আমি ছিলাম না মোটেও, কিন্তু কিছু একটা টান যেন আমাকে পুরোটা পাল্টে দিতে শুরু করলো। বিয়ের আগে পর্যন্ত আমার পড়াশোনা নিয়ে তেমন কোনো লক্ষ্য না থাকলেও এখন আমার লক্ষ্যটা যেন স্থির হয়ে গেল। আমার এই সাহসটা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অব্দি স্থান করে দেয়। এভাবে আমার অনার্সের 4টা বছর পার হয়ে যায়। একজন গর্ভধারিণী মা যেমন সন্তানকে আগলে রেখে, ঠিক তেমনি আমার শাশুড়ি আমাকে আগলে রেখেছেন। এই সময়ের ভিতরে আমি আমার নিজেকে মাকে হারিয়ে ফেলি। অনার্স শেষ করে মাস্টার্সের শুরুর দিকে খেয়াল করলাম আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কোথাও যেন একটা ছন্দপতন ঘটেছে। সে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত, বাড়ি ফিরে ফোন নিয়ে। আমাদের মাঝে তৃতীয় কারো আনাগোনা বিদ্যমান। আমার মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। ওর সাথে বিভিন্নভাবে আলোচনা করেও যেন কোনো গতি দিশা পাচ্ছি না। শেষমেশ কোনো উপায় না দেখে মায়ের সাথে মানে আমার শাশুড়ির সাথে বিষয়টা আলোচনা করলাম। মা বললেন, এতদিনের সংসারে কিছু একটার অভাব আছে বোধ হয়। সেই সময়ই আমি কনসিভ করলাম। আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম বলার বাহিরে। তবে সাইমের চেহারা তেমন আভাস পেলাম না। বাচ্চার কারণে ওই বছর মাস্টার্সটা করতে পারিনি, কিন্তু এর চেয়ে বড় ধাক্কা যেন আমার জন্য অপেক্ষা করেছিল, সেটা আমার ধারণার বাহিরে। আমার বাচ্চার জন্ম নেওয়ার দিন আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করে। আমি অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে যখন ওর অপেক্ষার রাস্তার দিকে তাকিয়ে আছি, কিন্তু ওই পথিক শূন্য আমার অপেক্ষাটা যেন নিছিক মরিচিকা, সেটাকে জানতো। আমি আর মা ভেবেছিলাম এই নতুন প্রাণের স্পর্শে আমাদের জীবনটা গতিশীল হবে, নতুন ছন্দ পাবে, কিন্তু না। সন্তান জন্ম দেওয়ার পরপরই এমন সংবাদ শুনে ঠিক যতটা ভেঙে পড়েছিলাম, ঠিক ততটাই বিশ্বাস আর সাহস পেয়েছি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। আর মা শক্ত করে হাতটা ধরে রেখেছিলেন।
সাইম ওর মায়ের কথাও শুনে না, সেটা বিয়ের পরপরই আমি খেয়াল করেছি। সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার আগে সাইমের সাথে আগে একবার দেখা করলাম, নিঃশর্তে ওকে মুক্তি দিলাম, শুধু চাইলাম ও যেন কখনো সন্তানের দাবি নিয়ে না আসে। যে সন্তান ওকে সংসারমুখী করতে পারেনি সে যেন খুব ভালো থাকে তার নতুন জীবনে। কেউ কাউকে জোর করে বেঁধে রাখার জন্য জীবনে আসেনি। যখন নিজের সন্তানকে নিয়ে আমি প্রথম বাড়িতে পা রাখি তখন আমার শাশুড়ি বলেন একদম নিজের মতো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে মানুষ করবে এই সন্তানকে, যা আমি পারিনি। তুমি জানো আমার সবচেয়ে বড় ব্যর্থতা কি? আমি আমার সন্তানের কাছে অশিক্ষিত ছিলাম। আমি দুনিয়ার সবার কাছে অশিক্ষিত ছিলাম। তাতে আমি এতটা কষ্ট পাইনি যতটা না কষ্ট পেয়েছি যখন কোনো কাজে নিজের সন্তান আমাকে বলে তুমি এসব বুঝবে না, এগুলো পড়ালেখার ব্যাপার। এমনকি সাইমের কোনো কাজে, পড়াশোনার কাজেও যখন সে মাধ্যমিকে পড়ে কিসব প্রজেক্টে সাহায্য করতে চাইলো সেটা সে নিতে চায় না। আমরা তখন শহরে বাসিন্দা, আমি নাকি এগুলো চিনি না, জানি না, মূর্খ আমি। তখন একদিন খুব অভিমান করে বললাম তাহলে মাকে একটু বুঝিয়ে দিলে কি হয়। আমি সবকিছুর ভাবধারা বুঝতে চাইতাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমার ছেলেটা ফিরেও তাকায়নি আমার দিকে। তখনই বুঝতে পেরেছিলাম আমি হয়তো আমার সন্তানকে ঠিকমতো গড়ে তুলতে পারিনি। যে সন্তান নিজে তার মায়ের থেকে বড় মনে করে, যে সন্তান নিজে তার মায়ের থেকে বড় মনে করে নেয় সে আর যাই হোক সঠিক পথের মানুষ হতে পারে না। পড়ালেখা তাকে অহংকার বোধটা বাড়িয়ে দিয়েছিল। এত সব শিক্ষিত পড়ুয়াদের ভিড়ে আমাকে সবাই ওর চোখে অশিক্ষিত বানিয়ে রেখেছে আমার অগোচরে। বিশ্বাস করো মা, আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেদিন বলে বোঝাতে পারবো না। আমার নিজের বাবার স্বাভাবিক মৃত্যুতেও অতটা কষ্ট পাইনি যতটা কষ্ট লাগে নিজের সন্তানের চোখে তাচ্ছিল্যতা দেখে। আমার সবচেয়ে লুকানো ব্যথা ছিল এটাই, আমি কাউকে কখনোই বলতে পারিনি। আজ প্রথম তোমাকে বললাম মা। মায়ের সব কথা শুনে কখন যে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছি টেরও পাইনি। এরপর আর পিছনে ফিরে তাকাইনি আমি। লেগে থেকেছি জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার লড়াইয়ে। পাশে পেয়েছি আমার মাকে, আমার সন্তানকে। যে স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি, এক মায়ের ছায়ায় এসে নতুনভাবে শুরু করেছিলাম, আর সেই জায়গায় আমি সফল। সবার চোখে যতটা না সম্মানের ঠিক তার চেয়ে বেশি হলো আমি আমার সন্তানের কাছে তার আইডিয়াল। আমি আমার সন্তানের কাছে তার বেস্ট মা। জীবনে বেঁচে থাকতে হলে কেউ একজনকে খুব প্রয়োজন, ঠিক তবে সেই কেউ একজন কে হবে তা কারো জানা নেই। এই যে স্বামী ছাড়াও সসম্মানে আছি নিজের পেশা আর নৈতিকতা দিয়ে, সেটাই পরম পাওয়া হয়ে যায় জীবনে। সৃষ্টিকর্তা ও প্রকৃতি অদ্ভুতভাবে আমাকে এই মায়ের ছায়া দিয়ে দিয়েছিলেন। আজ এই মা না হলে হয়তো আমি আমার সন্তানের কাছে তার আইডল হতে পারতাম না। জীবনে নিজের অবস্থান আর সম্মানটা খুব বেশি জরুরি। জীবনের কোনো এক বাঁকে ভীষণভাবে পুড়তে হয়, এ সত্য। আজ আমার চুলে অল্প পাক ধরেছে, তারপরেও মায়ের কোলে মাথা রাখতে পারিনি। আর মা সামনের দাঁতবিহীন মুখে বলেন নিজের সন্তানকে মানুষ করতে পারিনি, এই দুঃখ ঘুচে গেছে। আরেক মায়ের সন্তানকে তো পেরেছি বড় করতে, আগলে রাখতে।